হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়েন্স ওয়ার্ল্ড। এখন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি দুদিন ধরে, সেটা হচ্ছে সার্কুলার মোশন, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ 11 ফিজিক্স। ওকে, তো আমরা ইতিমধ্যে যে চ্যাপ্টারগুলো বা যে পার্টগুলো পড়ে কমপ্লিট করেছিলাম সেগুলো হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো আশা করছি সেই সম্বন্ধে তার কারো কোনো অসুবিধা নেই। তারপরে আমরা এবার আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারেরই যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আগের দিনে একটা ছোট জিনিস যেটা বলতে বাদ গেছিল সেটা নিয়ে একটু দু চার কথা বলে নেব, তারপরে এই পার্টটা শুরু করব। মানে কি হচ্ছে, মানে আমি আগের দিনে এই পার্টটা সম্বন্ধে বলেছিলাম যে এই অংশটা সম্বন্ধে যেটা এক্ষুনি বলতে যাচ্ছি, কিন্তু ওই স্পেসিফিক টার্মটা আমি ইউজ করিনি। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে রোটেশনাল অ্যানালগ, রোটেশনাল অ্যানালগ বা ঘূর্ণন প্রতিরূপ, ঘূর্ণন প্রতিরূপ, ঘূর্ণন প্রতিরূপ। তার আগে আমি তোমাদের কাছে জানতে চাইবো যে সমস্ত ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম, যা রিলেশনগুলো আমরা পেয়েছিলাম, যে রৈখিক গতি এবং সার্কুলার গতি বা লিনিয়ার মোশন এবং সার্কুলার মোশনের মধ্যে, সেগুলো চটচট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। কি একটা হচ্ছে এস সমান হচ্ছে আর থিটা, ভি সমান আর ওমেগা, আর ভি সমান আর ওমেগা, এ সমান আর আলফা। এখানে এস ভি এ যথাক্রমে রৈখিক গতিতে কোনো বস্তুর সরণ, বেগ এবং অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এবং থিটা হচ্ছে কৌণিক গতিতে সেই বস্তুর বেগ, সরণ, বেগ এবং ত্বরণ। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারছি যে কৌণিক গতির সঙ্গে কোনো কিছু মানে তার বৃত্তপথে ব্যাসার্ধ গুণ করলেই আমি রৈখিক গতিতে সেই রাশিটাই পাচ্ছি। ক্লিয়ার? মানে কৌণিক গতিতে আমি কৌণিক সরণের সঙ্গে আমি যদি বৃত্তপথে ব্যাসার্ধটা আমি যদি গুণ করি, তাহলে আমি রৈখিক গতিতে তার সরণ পাচ্ছি। তাহলে এইখানে এই যে থিটা, ওমেগা এবং আলফা, এইকে আমরা যথাক্রমে কার ঘূর্ণন প্রতিরূপ বলছি? ঘূর্ণন প্রতিরূপ। মানে জিনিসটা একই, মানে সরণই, এটা একটা কৌণিক, এটা সরণ, কিন্তু কি কৌণিক, মানে রোটেশনাল, আবর্ত গতিতে। তো এর জন্য এই থিটা, ওমেগা বা আলফা, একে আমরা যথাক্রমে এস, ভি এবং এর ঘূর্ণন প্রতিরূপ বলছি। তাহলে আমি যে প্রশ্ন আসে যে বেগের, রৈখিক গতিতে বেগের ঘূর্ণন প্রতিরূপ কি? বেগের ঘূর্ণন প্রতিরূপ কি? হোয়াট ইজ দ্য রোটেশনাল অ্যানালগ অফ লিনিয়ার ভেলোসিটি? অবশ্যই অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা। ওকে, তা এবার আমি যে সমস্ত সমীকরণগুলো পেয়েছিলাম, গতি সমীকরণ রৈখিক গতিতে, সেইগুলো আমি ঘূর্ণন প্রতিরূপের সমীকরণ বার করব। কিচ্ছু না, কেবল এসের জায়গায় থিটা, যেখানে সরণ পাবো সেখানে থিটা বসাবো, যেখানে বেগ পাবো ভি সেখানে আমি ওমেগা বসাবো, আর যেখানে এ পাবো মানে অ্যাক্সেলারেশন সেখানে আলফা বসাবো। এর থেকে ইজিয়েস্ট আর কিছু হবে না। বেশ, যেমন এস সমান ভিটি, তাহলে রৈখিক গতিতে এই সমীকরণটা হচ্ছে এস সমান ভিটি। আমি যে আবর্ত গতির ক্ষেত্রে এই সমীকরণটা লেখার চেষ্টা করি, তাহলে কি হবে? থিটা সমান এস এর ঘূর্ণন প্রতিরূপ থিটা, আর ভি এর ওমেগা টি এর তো কোনো ঘূর্ণন প্রতিরূপ হয় না। এক নাম্বার, এটা এক নাম্বার সমীকরণ গেল। দু নাম্বার কি লিখলাম? এস সমান ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। প্লাস মাইনাস কেন? ত্বরণ হলে প্লাস, মাইনাস হলে মন্দন, ঠিক আছে, বা মন্দন হলে মাইনাস। তাহলে থিটা সমান ওমেগা টি প্লাস মাইনাস হাফ অফ আলফা টি স্কোয়ার। ক্লিয়ার? আর একটা লাস্ট ছিল, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। তাহলে আমি এখানে কি বসাতে পারবো? ভি এর ঘূর্ণন। এখানে ভি হচ্ছে অন্তিম বেগ, আমি একটা কোনো কণার প্রাথমিক বেগ W1 ধরলাম, ওমেগা 1 ধরলাম, অন্তিম বেগ W2, যেখানে ইউ হচ্ছে রৈখিক গতিতে সেই কণাটার প্রাথমিক বেগ এবং ভি হচ্ছে রৈখিক গতিতে সেই কণাটার অন্তিম বেগ। তার মধ্যবর্তী সময় যদি আমি টি ধরলাম এবং তার অধিকান্ত দূরত্ব এস, যেটা কৌণিক গতিতে থিটা, আর তার যদি ত্বরণ রৈখিক গতিতে এ, এবং তার আলফা যদি তার মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে সমীকরণটাকে রিরাইট করতে পারবো বাই ইটস ঘূর্ণন প্রতিরূপ বা রোটেশনাল অ্যানালগ। কী হবে? ওমেগা 2 স্কোয়ার ইকাল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। তিনটে 6টা সমীকরণ আমার কিন্তু মনে রাখতে হচ্ছে। এর থেকে ইজির কিছু নেই। যদি এইগুলো মনেও না থাকে, আমি সাজেস্ট করব এগুলোকে নতুন করে মনে রাখার কোনো ইম্পর্টেন্স নেই বা কোনো গুরুত্বপূর্ণ নয়। আমার রৈখিক গতিতে নিশ্চয়ই সমীকরণগুলো মনে আছে, আমি 9 থেকে পড়ে আসছি, ক্লাস 9 থেকে এগুলো আসে, 9, 10, 11। তো এই 3টে ক্লাসের মধ্যে আমার নিশ্চয়ই 3টে ফর্মুলা মুখস্থ হবে। হ্যাঁ, আর 3টে মুখস্থ ফর্মুলায় আমি যে এসের জায়গায় কেবল থিটা, আর ভি এর জায়গায় ওমেগা, আলফার জায়গায় মানে এর জায়গায় আলফা বসে দেবো, ব্যাস।
ওকে, ডান। বেশ, এবার আমি আমাদের আজকে যেটা টপিক অফ ডিসকাশন সেটাতে ফিরে যাব। আজকে আমরা আলোচনা করব ইউনিফর্ম সার্কুলার মোশন সম্বন্ধে। ইউনিফর্ম সার্কুলার মোশন সম্বন্ধে। তার আগে আমি বলি যে ইউনিফর্ম সার্কুলার মোশন সম্বন্ধে কিন্তু আমরা আগের দিনও একটু আলোচনা করেছিলাম। হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন? আমি তার আগে জিজ্ঞেস করি ইউনিফর্ম ভেলোসিটি কী? ইউনিফর্ম ভেলোসিটি কী? আমি ইউনিফর্ম ভেলোসিটি টার্মটা অবশ্যই আমার রৈখিক গতির সঙ্গে সম্পর্কিত, বিকজ এখানে কোনো সার্কুলার টার্ম নেই। যেখানে সার্কুলার টার্ম থাকবে না সেটা অবশ্যই লিনিয়ার মানে কোনো একটা সম্পর্কিত হবে। আমরা মানে ইউনিফর্ম ভেলোসিটি বলবো তাকেই যখন কোনো একটা বস্তু সমান সময়ের ব্যবধানে তার মানে সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো সমবেগে গতিশীল বস্তু। ক্লিয়ার? মানে কোনো একটা বস্তু প্রথম 5 সেকেন্ডে 5 কিলোমিটার, তারপরে 5 সেকেন্ডে 5 কিলোমিটার, তারপরে 5 সেকেন্ডে 5 কিলোমিটার গেল। অর্থাৎ এক্ষেত্রে সময়ের সঙ্গে বস্তুটার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বস্তুটা কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, বস্তুটা একটা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে গতিশীল। ক্লিয়ার? এবার জাস্ট সার্কুলার হয়ে যাবে ব্যাপারটা, সেটা হচ্ছে সার্কুলার ভেলোসিটি, ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটি। তো হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটি? ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটিটা যখন যে ভেলোসিটিটার কৌণিক সরণের কোনো রকম পরিবর্তন, মানে কৌণিক সরণটা সময়ের সাপেক্ষে একই থাকবে। আমি আগের দিন বলেছিলাম এটা, যে কোনো একটা বস্তুকণা যদি প্রথম 5 সেকেন্ডে পাই রেডিয়ান কোণ, তারপরে 5 সেকেন্ডে পাই রেডিয়ান কোণ, তারপরে 5 সেকেন্ডে পাই রেডিয়ান কোণ, এইভাবেই একটা সার্কেল কমপ্লিট করে, তাহলে আমরা তাকে বলবো সেটা একটা ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটি বা ইউনিফর্ম মানে সমবৃত্তি গতিতে ঘূর্ণায়মান বস্তু। আমরা সমগতিতে বলেছিলাম, এটা সমবৃত্তি গতি বলবো, যেখানে সার্কুলার টার্ম পুরো একটা লিনিয়ার টার্মের সঙ্গে অ্যাড হবে, তাহলে সেটা সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইজ দিস ক্লিয়ার? ওকে, এবার আমি এখান থেকে একটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তার আগে আমি একটা জিনিস ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম আগের দিন যে একটা মানে যে সমস্ত নোটেশনগুলো দেখেছিলাম যে একটা বস্তু যখন বৃত্তপথে গতিশীল হবে, হ্যাঁ, একটা বস্তু যখন বৃত্তপথে গতিশীল হবে তখন একটা তার সেন্টার থাকবে, এটা তার সেন্টার, এবং এইটা হবে অ্যাক্সিস, আর যে প্লেনে ঘুরবে সেটা হচ্ছে তার প্লেন, হ্যাঁ, বা রোটেশনাল প্লেন। ঠিক আছে? ওকে, রোটেশনাল প্লেন ইজ দিস সেন্টার। আর এইখানে যেটা সেন্টার অবশ্য মানে অ্যাক্সিসটা, সেটা অবশ্যই কিন্তু সেন্টার দিয়ে যাবে থ্রু সেন্টার, এবং এর ঘূর্ণন প্লেনের সঙ্গে লম্ব হবে। এই সম্বন্ধে আমি আগের দিন কিন্তু ডিটেল ডিসকাস করেছিলাম। কেউ যদি ভিডিওটা না মিস করে থাকো, আমি অবশ্যই সাজেস্ট করবো ওই যে 40 মিনিটের লেকচারটা, ভিডিওটা অল্প কিছু নিয়ে ডিসকাস করেছিলাম ভাই, কিন্তু ডিসকাশনটা সেরা ছিল। প্রথম দিনেরটা লেকচার 1, লেকচার 2টা নয়, কিন্তু লেকচার 2তে আমি কৌণিক স্থানাঙ্ক নিই, ওটা অবশ্যই ওটা দেখা উচিত। বেশ বেশ বেশ। এবার তাহলে ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটিতে আমি দেখব, ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটিতে কোনো বস্তুর কৌণিক বেগটা কনস্ট্যান্ট থাকবে, যেমন সমবৃত্তি গতিতে বা ইউনিফর্ম ভেলোসিটিতে বা ইউনিফর্ম মোশনে তার যখন বেগটা কনস্ট্যান্ট ছিল, তেমনি এখানে ওমেগা কনস্ট্যান্ট থাকবে, মানে সেটা সমকৌণিক বেগে গতিশীল হবে। সমকৌণিক বেগ। ক্লিয়ার? মানে তার এই যে বেগটা সেটা ওমেগাই হবে, মানে তার এখানে কি কোনো ত্বরণ থাকবে না, বিকজ আমি আলফার মান জানি ω2 - ω1/t। তাহলে ω2 - ω1, এখানে তো ওমেগা কোনো পরিবর্তনই হচ্ছে না, তাহলে ω2 = ω2/t, বিকজ ω1 = ω2, তাই 0, আলফা = 0। সমবৃত্তি গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কোনো রকম ত্বরণ থাকে না, তাহলে মানে কোনো রকম কৌণিক ত্বরণ থাকবে না। বেশ, তাহলে এই ক্ষেত্রে একটা থাকছে, এবং আমরা আরেকটা এখান থেকে কনসেপ্ট পাবো, যেটা হচ্ছে এই সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর তার বেগটা কিন্তু কোনো সময় ধ্রুবক থাকে না, বিকজ তার বেগের অভিমুখ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এইখানে বেগের অভিমুখ প্রতি বিন্দুতে বেগের অভিমুখ তার স্পর্শক বরাবর, আমি এটা আগের দিনে বলেছিলাম, এটাও ভি, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শ বরাবর। আর বেগ একটা ভেক্টর রাশি হয়, তার শুধুমাত্র তার ম্যাগনিটিউড নয়, তার পরমাণু নির্ভর করবে, তার ডাইরেকশনও নির্ভর করবে, ম্যাগনিটিউড নয়, তার ডাইরেকশনও নির্ভর করবে। আরে ভাই, তো এখানে যদি ম্যাগনিটিউড এক থাকবে, এইখানে মনে রাখতে হবে ম্যাগনিটিউড কিন্তু একটা ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটি যখন গতিশীল হবে তখন তার ম্যাগনিটিউড ইজ অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট, কিন্তু তার ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে। তাহলে একটা বেগের যদি কোনো একটা বস্তু যেটা এমন একটা বেগ নিয়ে গতিশীল, যার ডাইরেকশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কিন্তু তার বেগের মানটা কি থাকছে, তাহলে আমরা সেই বেগকে কী বলবো? সমদ্রুতি।
দ্রুতি তো একটা স্কেলার রাশি, দ্রুতি কিন্তু অলওয়েজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ম্যাগনিটিউড, অর্থাৎ পরমাণ। এটা কিন্তু কোনো রকম ডাইরেকশনের উপর নির্ভরশীল নয়। ডাইরেকশনের উপর কি ডিপেন্ডেন্ট? না, ডাইরেকশনের উপর ডিপেন্ডেন্ট নয়, শুধুমাত্র ম্যাগনিটিউডের উপর ডিপেন্ডেন্ট। তো এই যে ম্যাগনিটিউডের উপর ডিপেন্ডেন্সির জন্য বা নির্ভরতার জন্য আমরা বলে থাকছি যে এইটার এই সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু মাত্রই সমদ্রুতিতে ঘূর্ণায়মান হবে, বিকজ এক্ষেত্রে তার ভি যে বেগের মানটা সেটা কিন্তু প্রতি বিন্দুতে সমান হবে। ভি প্রতিনিয়ত বিন্দুতে বেগের মানটা সমান হবে। এই বিন্দুতে বেগের মানটা এই হবে, এই বিন্দুতে বেগের বি বিন্দুতে বেগের মানটা এ বিন্দুতে বেগের মানটা ভি হবে, বি বিন্দুতে বেগের মানটা ভি হবে, আর সি, আমি এটা কিন্তু রৈখিক বেগের কথা বলছি, আর সি বিন্দুতেও ভি হবে, ডি বিন্দুতেও ভি হবে, কিন্তু বেগের ডাইরেকশন চেঞ্জ হবে। কিন্তু বেগের মান একই থাকছে, মানে অবশ্যই সে সমদ্রুতিতে গতিশীল, সমদ্রুতিতে গতিশীল। ক্লিয়ার? বিকজ দ্রুতি একটা স্কেলার রাশি, এটা শুধুমাত্র ম্যাগনিটিউড ডিপেন্ডেন্ট, তো ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকছে, তার মানে সমদ্রুতিতে গতিশীল। ওকে, কিন্তু সমবেগে কি গতিশীল? না 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 না, সমবেগে গতিশীল নয়। তাহলে আমরা একটা প্রশ্ন এখান থেকে সহজেই ফর্ম হবে, খুব ভালো কোশ্চেন ইনফ্যাক্ট, সেটা হচ্ছে যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু কি সমদ্রুতিতে গতিশীল? উত্তর হবে হ্যাঁ। যে কোনো বস্তু যদি সমবৃত্তীয় পথে গতি থাকে তাহলে কিন্তু সেটা সমদ্রুতিতে গতিশীল। কিন্তু সমস্ত সমদ্রুতিতে গতিমান বস্তুই কিন্তু সমবৃত্তীয় গতি গতিশীল না। সমস্ত সমদ্রুতিতে ঘূর্ণায়মান মানে চলমান বস্তু কিন্তু সমবৃত্তীয় গতি ঘূর্ণায়মান নয়। যদি তার গতিপথ বৃত্তাকার না হয় সেটাও বৃত্তীয় গতি হবে না। সিম্পল কোশ্চেন। আর একটা কোশ্চেন এখান থেকে, সমস্ত সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান বস্তুই কি সমবেগে গতিশীল? না, কখনোই না, নেভার। সবসময় সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান গতি, যেটা বস্তু গতি, সেটা হবে সমদ্রুতিতে গতি, নেভার সমবৃত্তীয় গতি। ওকে ওকে, ঠিক আছে। এবার আমি দেখব যে এই যে বস্তুটা সমবেগে ঘুরছে, মানে সমদ্রুতি নিয়ে ঘুরছে, তার বেগের ম্যাগনিটিউডটা এক থাকছে, কিন্তু বেগের ডাইরেকশন তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। অ্যাজ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো ইটস নট রিমেন কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে না। বেগের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে সমস্ত ভেক্টর রাশিটাই চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটিটাই চেঞ্জ হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন ঘটছে, তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলে থাকি? ত্বরণ। তার মানে এইখানে অবশ্যই একটা ত্বরণ থাকছে। সমবৃত্তীয় গতিতে আমরা দেখছি তার টাইমের সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটি কোনো রকম পরিবর্তন হচ্ছে না, ঠিক কথাই। এই জন্যই তার কোনো রকম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকছে না, এটাও সঠিক কথা আমরা প্রমাণ করলাম। কিন্তু আমার তো বেগের পরিবর্তন ঘটছে, তার জন্য আমার এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন না থাকলেও লিনিয়ার অ্যাক্সেলারেশন থাকবে। ক্লিয়ার? এইটাকে আমরা বলবো লিনিয়ার অ্যাক্সেলারেশন, এবং লিনিয়ার অ্যাক্সেলারেশন এর অভিমুখ কোন দিকে হবে তার মান আমরা এবার নির্ণয় করব। তাহলে এবার আমরা কি চেষ্টা করব? এবার আমরা সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণের রাশিমালা নির্ণয় করার চেষ্টা করব। বেশ, তাহলে আমাদের একটা ডায়াগ্রাম প্রথমে আঁকতে হবে। ধরলাম একটা বস্তু ওমেগা সমকৌণিক বেগে একটা বৃত্তাকার পথ অতিক্রম করছে, এবং অবশ্যই কোন সমদ্রুতিতে? ভি সমদ্রুতিতে। ক্লিয়ার? অবশ্যই ওমেগা যদি কনস্ট্যান্ট থাকে তো দ্রুতিটাও কনস্ট্যান্ট থাকবে, ভি সমদ্রুতিতে। হ্যাঁ, এবং তার সেন্টার হচ্ছে ও, ঘূর্ণন তল একটা আছে, যাই হোক। এবার আমি দেখব যে এটা হচ্ছে এ পজিশন, এবং এইখানে ধরলাম বস্তুটার আর একটা বেগ দেখাচ্ছি, এখানে বস্তুটার বেগ হচ্ছে ভি, যার অভিমুখ চিত্র নির্দেশিত পথে। এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? বি বিন্দু। বেশ, এবার আমি দেখানোর চেষ্টা করছি যে তাহলে এই বেগের মানটা কি থাকছে, কিন্তু অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে একটা ত্বরণ সৃষ্টি হওয়ার কথা। বেশ, আমি এই রেডিয়াসটা যুক্ত করব। ওয়েটা হচ্ছে বৃত্তপথ ব্যাসার্ধ, ওবিটাও ব্যাসার্ধ। তাহলে আমি আগের দিনে কৌণিক স্থানাঙ্কর কনসেপ্ট থেকে কি বলতে পারি? যে এ থেকে বিতে যাওয়ার জন্য বস্তুটা কৌণিক সরণ কত? এ ও বি সমান থিটা। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমি প্রত্যেকটা টার্ম লিখে করব। হ্যাঁ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, এবং আমি ধরলাম বস্তুটা এ থেকে বিতে যেতে টি সমান নিল। হ্যাঁ, এবং এক্ষেত্রে এ থেকে বিতে যেতে
তার কি সময় লাগলো এটাই ধরলাম। বেশ ঠিক আছে, আর কোনো রাশি সম্বন্ধে এখন আমাদের আলোচনা করছি না, যদি প্রয়োজন পড়ে তো করবো। বেশ, তাহলে তার এই বিন্দুতে বেগ ভি এ বা ভি এবং বি বিন্দুতে বেগ ভি। তাহলে বি বিন্দুতে বেগের আমরা দুটো কম্পোনেন্ট বা উপাংশ পাবো ভেক্টর বিভাজন থেকে। আমরা দেখেছি ভেক্টর বিভাজন এমন একটা জিনিস যেটা আনলিমিটেডভাবে কাজে লাগবে। তো তার একটা অনুভূমিক উপাংশ এবং তার একটা উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ এই কোণটা যদি থিটা হয়, সাপোজ দেখ এ ও বি এই কোণটা থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আচ্ছা থিটা, তাহলে আমরা একান্ত কোণ অনুযায়ী বলতে পারি এই কোণটাও থিটা। আবার এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা প্লাস এই কোণটা এখানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। মানে আমি যদি নাম দিই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, আমি কোনটা কী করে আসছে সেটা দেখানোর চেষ্টা করছি। তো এক্স ওয়াই জেড যদি হয় তো আমি দেখছি যে এ ও বি সমান হচ্ছে থিটা, এ ও বি সমান থিটা। বইয়ে তো কেবল এই কোণটা লেখা দেওয়া থাকবে যে এক্স ওয়াই পি ধরলাম, এক্স ওয়াই পি সমান দেওয়া থাকবে থিটা, এই কোণটা থিটা দেওয়া থাকবে, কিন্তু থিটাটা আসছে কী করে ভাই, দেখা যেতে হবে, ওই জন্যই তো আমি আসি। যাই হোক, এ ও বি সমান হচ্ছে থিটা। এবার দেখবো এক্স ওয়াই জেড বা এক্স বি, আমি নাম দুটো একই করে দিয়েছি, বেশ যাই হোক আমি ওয়াইটা কেটে দিলাম, ঠিক আছে। তো এক্স বি জেড, তো এক্স বি জেড এটা কত, লম্ব উপাংশ ভেক্টর বিভাজন করছি 90 ডিগ্রি। আবার ও বি জেড এই কোণটা কত, থিটা, একান্ত কোণ, এই দুটো একান্ত কোণ। তাহলে এই কোণটা যদি থিটা হচ্ছে এই কোণটাও থিটা হচ্ছে, এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে এই পুরো কোণটা, এই যে এইটা হচ্ছে ও বি ডি, এইটা হচ্ছে কত 90 ডিগ্রি, বিকজ ও বি হচ্ছে স্পর্শক আর বিডি হচ্ছে বিপি, সরি এটা হ্যাঁ বিপি, বেশ বিডি ধরলাম যে বিডি হয়েছে। তো বিডি হচ্ছে ও বি হচ্ছে ব্যাসার্ধ, সরি ব্যাসার্ধ, আর হচ্ছে ও বিডি হচ্ছে স্পর্শক। আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, ক্লাস 10-এ উপপাদ্য ছিল। ও বি ব্যাসার্ধ, বিডি স্পর্শক, তাহলে ও বিডি লম্ব, তাহলে ও বিডি 90 ডিগ্রি, তাহলে ও বিডি 90 ডিগ্রি, তাহলে জেড বিডি কত 90 ডিগ্রি মাইনাস থিটা, বিকজ জেড বিডি এটা হচ্ছে ও বি জেড প্লাস জেড বিডি। তো ও বি জেড এখানে আমি থিটা পেয়েছি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার এই পুরো কোণটা 90 ডিগ্রি, তার মানে ডিও এক্স কত, মানে ডিবি এক্স সমান হচ্ছে থিটা, ক্লিয়ার। প্রমাণটা করে দিলাম কিন্তু আমি, ঠিক আছে, ডিবি এক্স থিটা, এটা কী করে থিটা হলে দেখালাম। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে অনুভূমিক অংশের মান কত হবে, ভি কস থিটা, যেহেতু বেগের মান ভি কস থিটা, আর এটা মানে হচ্ছে ভি সাইন থিটা, এবার আমরা দেখছি যে এইটা কিন্তু খুব ক্ষুদ্র সময় অবকাশে সে এ থেকে বিতে গেছে, খুব ক্ষুদ্র সময় অবকাশে, টাইম ইজ টেন্স টু 0 বিতে গেছে। তাহলে এই সময়ে আমার থিটাটা কম হবে, আমি খুব কম সময়ের মধ্যে খুব কম দূরত্ব যেতে পারবো। সেরকম একটা বস্তু কণা যদি একটা বৃত্তাকার পথে গতিশীল থাকে, তার ওমেগা এমন কিছু বেশি নয় যে এতটা কম সময়ের মধ্যে সে এতটা দূরত্ব অতিক্রম করবে, তা নয়। একটা বৃত্তাকার পথে সে কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব কম পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টই ফর্ম করবে, হ্যাঁ। তো সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি হচ্ছে থিটা। তো এই যে থিটা, এই থিটার মান যখন ক্ষুদ্র, থিটা যখন ক্ষুদ্র, তখন cos থিটা ইকুয়াল টু 1 হবে, টেন্স টু 1 হবে। আমরা দেখব কসের মান যখন আমার দেখব আমরা যে 0.98 বা কসের মান যখন আমরা কসের মান যখন এতটাই মানে যখন ক্ষুদ্র হবে তখন কস থিটার মান কিন্তু 1 হবে, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেটরে বসিয়েও আমরা দেখতে পারি। আর সাইন থিটার মান যখন মানে থিটা যখন ক্ষুদ্র হবে তখন সাইন থিটার মানটা কিন্তু থিটাই হবে, মানে থিটার যা মান হবে সাইন থিটার মান তাই হবে। ওকে, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তাহলে আমি দেখছি যে আমার দুটো উপাংশ পেলাম, এবং দেখি এই বিন্দুটাতে আমি যদি বেগে উপাংশ বিভাজন করি এই বিন্দুতে, তাহলে তার অনুভূমিক উপাংশ ভি আর উলম্ব উপাংশ বি সাইন থিটা, তাই তো, বি সাইন থিটা। এখানে থিটাটা কত, এখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি, তো ভি সাইন 0, মান কত 0 তো, ঠিক আছে। তাহলে এর কিন্তু উলম্ব দিকে কোনো উপাংশ থাকবেই বা কেন, আমি এত ভেঙে দেখালাম, কারণ এইটা তো একটা ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, আর এক্স ড্যাশ, সাপোজ এক্স ড্যাশ স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, মানে স্পর্শক ব্যাসার্ধের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক, তার স্পর্শক আর স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর লম্ব, তো লম্ব হলে কোনো ভেক্টরের লম্ব উপাংশ তার কি কোনো ভেক্টরের উপাংশ থাকতে পারে, পারে না, এটা ভেক্টর অধ্যায়ে আমরা দেখেছি।
কত বকি আমি, তাই না? তাহলে তার অনুভূমিক দিকে বেগের পরিবর্তন সেটা হচ্ছে ভি কস থিটা মাইনাস ভি। আর থিটা যখন টেন্স টু অত্যন্ত ক্ষুদ্র হবে থিটা, তখন কস থিটা মান আমরা দেখলাম, কস থিটা মান কী হবে, কস থিটা মান 1 হবে। তো ভি মাইনাস বি, অর্থাৎ উলম্ব দিকে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি, উলম্ব দিকে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে তাহলে কোন দিকে দেখব? তাহলে উলম্ব দিকে যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে এ টি সময় গেছে 0/t, তাহলে 0 হবে, অর্থাৎ তার ত্বরণ শূন্য হবে। কিন্তু 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 যদি তার উলম্ব দিকে আমি যদি বিবেচনা করি, উলম্ব দিকে তার অন্তিম বেগ কত, এখানে ভি সাইন থিটা, বি বিন্দু বেগ ভি সাইন থিটা মাইনাস এ বিন্দু বেগ 0, এই ওয়ের দিকে কোনো তো উপাংশ নেই, 0 হবে, যেটা আমি দেখালাম এক্ষুনি 0। আর সাইন থিটা, থিটা হবে যখন থিটা ক্ষুদ্র, তাহলে ভি থিটা মাইনাস 0, তাহলে ভি থিটা। এটা কোন দিকে, এইটা টুয়ার্ডস উলম্ব দিকে, মানে উলম্ব দিকে বেগের পরিবর্তন। তাহলে আমি এবার এইদিকে চলে আসছি, উলম্ব দিকে বেগের পরিবর্তন হচ্ছে ভি থিটা। তাহলে টি সময় গেছে, তাহলে বেগ পরিবর্তনের হার ত্বরণ সেটা হচ্ছে ভি থিটা বাই টি, ভি থিটা বাই টি। তাহলে ভি ইন্টু থিটা বাই টি, থিটা বাই টি মানে কি ওমেগা, ভি ইন্টু ওমেগা। এটাকে আমি আরটা সিম্পলিফাই করে আমি একসঙ্গেই কৌণিক আর রৈখিক একই ফর্মে আনবো না, তাহলে হয় শুধুমাত্র রৈখিক আনবো শুধুমাত্র কৌণিক। ভি মানে কি, ভি মানে হচ্ছে ওমেগা বাই আর, মানে ভি ওমেগা মানে হচ্ছে ভি বাই আর, ভি বাই আর, যেহেতু আমরা দেখেছিলাম ভি সমান হচ্ছে আর ওমেগা, এই ফর্মুলাটা আমাদের লাগছে। তাহলে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর, এ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, একটা পেলাম। আরটা কী পাবো, যে আমি যদি শুধুমাত্র ভি এর মানটা বসাই ওমেগা আর, তাহলে এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ক্লিয়ার? এইটাই হচ্ছে আমার অভিকেন্দ্র ত্বরণ। তাহলে কোনো বস্তুর ত্বরণ কিন্তু অনুভূমিক দিকে থাকছে না, উলম্ব দিকে থাকছে। উলম্ব দিক বলতে সবসময় কিন্তু আমার ব্যাসার্ধর দিকে। ভাই সাহেব, ব্যাসার্ধের দিকে তো বেগের পরিবর্তনটা ঘটলো, বেগের পরিবর্তনটা তো ব্যাসার্ধের দিকে ঘটলো, তাই ত্বরণটা তো ব্যাসার্ধের দিকে থাকবে। তাই জন্য একে আমরা কিন্তু অভিকেন্দ্র ত্বরণ বলছি বা সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বলছি, বিকজ এটা টুয়ার্ডস ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। ওকে, সো ইট ইজ কল্ড সেন্ট্রিপেটাল, তাই জন্য এটার নাম সি দেওয়া হয়, এখানে সি, এটা সাফিক্সে সি যোগ করা হয়। তো এসি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা, ইম্পর্টেন্ট কিন্তু। তো জিস্ট এটা আমি এখান থেকে আমি একবার জাস্ট খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। একটা কণা যদি ও বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ওমেগা সমকোণী বেগে ঘোরে এবং তার গতিপথে প্রত্যেক বিন্দুতে তার বেগ পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগের মানটা একই থাকছে, যার মান হচ্ছে ভি। ধরলাম কণাটা এ বিন্দু থেকে বি বিন্দুতে অতি ক্ষুদ্র সময় অবকাশ টিতে গেল, এর ফলে তার কেন্দ্রে যে অত্যন্ত ক্ষুদ্র কোণ উৎপন্ন হয়েছে যেটা থিটা, এবং তার আমি ধরলাম বি বিন্দুতে তার বেগটা ভিবি, যেটা স্পর্শক বরাবর, এবং স্পর্শক বরাবর ভিটা আমি উলম্ব অংশ সেটা হচ্ছে ভি সাইন থিটা, অনুভূমিক অংশ ভি কস থিটা। আর এ বিন্দুতে তার বেগের অনুভূমিক অংশ ভি, কিন্তু উলম্ব উপাংশ থাকবে না, বিকজ উলম্ব কোনো ভেক্টরের লম্ব দিকে তার কোনো উপাংশ থাকে না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি দেখবো যে বেগের যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটা ইকুয়াল টু 1 আর সাইন থিটা ইকুয়াল টু থিটা হবে। এটা তোমরা ক্যালকুলেটারে অবশ্যই আজকে বাড়ি থেকে দেখবে, বা আজকে বাড়িতেই দেখবে, বাড়িতেই তো আছো। হ্যাঁ, আর তাহলে উলম্ব দিকে বেগের পরিবর্তন, প্রথমে অনুভূমিক দেখবো, অনুভূমিক দিকে বেগের পরিবর্তন ভি কস থিটা মাইনাস ভি, তো কস থিটা ইকুয়াল টু 1, তাহলে ভি মাইনাস বি ইকুয়াল টু 0। আর অনুভূমিক দিকে বেগের পরিবর্তন ভি সাইন থিটা মাইনাস 0, তো ভি থিটা, তো ভি থিটা। তাহলে এক্ষেত্রে দেখছি তাহলে ভি থিটা বাই টি, তার হচ্ছে এটা হচ্ছে এ অ্যাক্সেলারেশন, তাহলে ভি থিটা বাই টি, তাহলে ভি ইন্টু থিটা বাই টি মানে হচ্ছে ওমেগা, যেখানে আমরা পেলাম এখান থেকে থিটা বাই টি মানে ওমেগা, আর এখানে ভি সমান হচ্ছে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, তো ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। ইজ ইট ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ? ওকে, থ্যাংক ইউ। বেশ, তাহলে আমি যদি একটা ডেফিনেশন আমাকে বলতে বলে, আমাদের তো ডাব্লিউবিসি এয়ারপোর্ট, ডেফিনেশন খুব প্রয়োজন ভাই। ডেফিনেশন কি বলবো আরে ভাই সিম্পল, একটা কণা যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে সমবৃত্তাকার পথে গতিশীল থাকে বা তার পথে সমবৃত্তে গতিশীল থাকে, তাহলে সেই গতিপথের প্রত্যেকটা বিন্দুতে ওই কণাটা তার ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখে একটা ত্বরণ অনুভব করবে। ইট ফিলস এ ত্বরণ। এই ত্বরণটাকে আমরা কি বলছি? অভিকেন্দ্র ত্বরণ। ওকে, তাহলে ত্বরণ থাকছে কোনো বস্তুর এমনি, তারপর বল থাকবে না। কোনো বস্তুর উপর ত্বরণ থাকছে, আমার এই বস্তুটা একটা ত্বরণী আছে, তো এমনি তার বেগ বেড়ে গেল হঠাৎ করে, এমনি তার বেগ বেরতে পারে না, তার তো ত্বরণ থাকবেই। আর তার থেকে আমি আরেকটা ভালো কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি, যেটা নিউটন সাহেব তার ফার্স্ট লতে বলে গেছেন। নিউটন সাহেব কি বললেন? তিনি বললেন যে কোনো বস্তু উপর বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং
গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকে। আর একবার বলছি, যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকে। তো এইটাই আমাদের নিউটন সাহেব বললেন, একটা বিখ্যাত কথা, কিন্তু কথা কিন্তু মানা যাবে না, ওটা ফেলা যাবে না। এই বস্তুটা এখানে এখানে আছে, এই এমন জায়গায় রাখলাম পড়ে গেল, বস্তুটা এখানে আছে, আছে তো। তো বস্তুটা এখানে আছে, বস্তুটা তো এমনি এমনি চলতে পারবে না, বস্তুটার উপর যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করার পর চলতে পারবে না। যদি কোনো অপচয় সংস্থা না থাকে, অপচয় সংস্থা মানে যেমন কোনো ঘর্ষণ বল যদি না থাকে, তাহলে এই বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করে ছেড়ে দিই, কিন্তু এটা সে চলেই যাবে আজীবন কাল ধরে, যদি কোনো বাধা না পায় সরলরেখা বরাবর চলে যাবে, কিন্তু তার বেগটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। নিউটন সাহেব এটাই বললেন। তাহলে একটা বস্তু যখন সমবেগে চলছে, সমবেগ বলছি, কিন্তু আমি কিন্তু সমবেগ বলছি, মাথা রাখ, মাইন্ড, সমবেগে চলছে ভি বলতে, তাহলে এ তো এমনি এমনি তার গতিপথ পরিবর্তন করতে পারবে না রে ভাই। নিউটন কি বললেন? নিউটন সাহেব বললেন সমবেগে সরলরেখা বরাবর থাকবে। তো নিউটনকে অবলম্বন করে মানে লঙ্ঘন করবে? নিউটনকে কণাটা লঙ্ঘন করতে পারবে? সাহস আছে? কে বে এটা, কে পারবে না? নিউটনকে লঙ্ঘন করতে না পারার জন্যই এই, তাহলে নিউটন লঙ্ঘন মানে নিউটনকে কখন মান্য করা হবে? তাহলে অবশ্যই এর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে এফ, এরপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে এফ, যে বলটা তাকে তার গতিপথ থেকে বিচ্যুত করে কিন্তু একটা বৃত্তাকার পথে গতিশীল করছে। বোঝা গেল? যে বলটা তাকে তার সরলরেখা বরাবর চলার প্রবণতাকে বিক্ষিপ্ত করে তাকে একটা সার্কুলার মোশনে কনভার্ট করছে। ঠিক আছে? এই যে বলটা, এই বলটাই হচ্ছে অভিকেন্দ্র বল। কেন অভিকেন্দ্র বল? বিকজ বল কোন দিকে হবে? বল সবসময় ত্বরণের অভিমুখে হবে, এফ সমান এম এ। যদি ত্বরণ থাকে ত্বরণের অভিমুখে, আর মন্দন থাকলে ত্বরণের বিপরীত অভিমুখে, যাই হোক। তো এফ সমান এম এ, এখানে ত্বরণের ডাইরেকশানে মানে বেগের ডাইরেকশান, তো ত্বরণের ডাইরেকশান কি? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী, তাহলে বেগের ডাইরেকশান হবে, সরি প্রযুক্ত বলের ডাইরেকশন হবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। তাই জন্য একে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স বলছি, সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে? এবং এখানে মাইন্ডেড কোনো বস্তুতে একমাত্র অভিকেন্দ্র বলই পারে ওই বস্তুটাকে সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকার প্রবণতাকে বিক্ষিপ্ত করে তাকে একটা সার্কুলার মোশনে কনভার্ট করতে। এমনি এমনি কিন্তু কোনো একটা কণা কিন্তু সার্কুলার মোশন কখনোই সম্পন্ন করতে পারবে না। সার্কুলার মোশন যখনই কোনো একটা বস্তুতে চলছে, তখন মাইন্ডেড ও বস্তুর ওপর প্রতিনিয়তরা বল ক্রিয়া করছেই, যার জন্য বস্তুটা একটা সমবেগে বৃত্তাকার পথে গতি করতে পারছে। যদি না হয়, প্রযুক্ত বল যদি কোনো বিন্দুতে বন্ধ হয়ে যায়, ও কিন্তু ওই বিন্দু অঙ্কিত স্পর্শক বা ছিটকে বেরিয়ে যাবে। একটা নেট ফোর্স মানে একটা বাহ্যিক বল প্রতিনিয়ত ক্রিয়া করছে বলেই সে তার বৃত্তাকার পথটাকে বজায় রাখতে পারছে। বস, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। তাহলে আমি জাস্ট নিউটন সেকেন্ড ল থেকে আমি এখান থেকে এই সূত্রটা থেকে কী পাবো? তাহলে এখানে জাস্ট সি হবে, এরিয়া সি হবে। তাহলে এইটাই হচ্ছে যে সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, মানে যেহেতু কেন্দ্রাভিমুখে ক্রিয়া করছে তাই জন্য অভিকেন্দ্র বল। আর ত্বরণে অভিমুখে বলের ক্রিয়া ঘটে, যেহেতু ত্বরণে অভিমুখটা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। আরে ভাই সাহেব, তাহলে তো বলে অভিমুখটা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী হবে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন। আমরা রাশিমালা নির্ণয় করবো এবার। হ্যাঁ, তাহলে যেহেতু তাহলে এফ ইকাল টু এম এ, এফ সমান তো এম এ, তাহলে এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি ভি স্কোয়ার বাই আর, বা যে কোনো একটা বসতে পারি, ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। তো প্রথমে আমি 1 নাম্বার থেকে বোঝাচ্ছি, যেহেতু ফার্স্ট। তো এফ সি মানে কি, যে সেন্ট্রিপেটাল ফোর্স, সেটা হবে এম ভি স্কোয়ার বাই আর। বিখ্যাত সম্পর্ক, এই সেই বিখ্যাত সম্পর্ক যার উপর বেশ করে আমাদের পুরো অঙ্কগুলো নির্ভর করবে। ঠিক আছে? এই ভি স্কোয়ার বাই আর, বা এখান থেকে আমি আরটাও বলতে পারবো, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। যেহেতু দ্বিতীয় সমীকরণ যদি বসাই এসির মান, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এইটা আর কিছু না, এইটা আমি একমাত্র লিনিয়ার দিয়ে দেখালাম, লিনিয়ার ভেলোসিটি দিয়ে, আর এটা অ্যাঙ্গুলার ফর্ম এটাই। হ্যাঁ, তো দুটো দিয়ে আমি দেখিলাম, সেটা হচ্ছে এফসি বা এফসি মানে হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স ইকাল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। ওকে, ক্লিয়ার? একদম। এবার আমরা দেখব অভিকেন্দ্র বলের যোগান একটা বস্তু কোথা থেকে পায়। একটা বস্তুকে অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য কিছু একটা প্রয়োজনীয় সংস্থা কাজ করবে, সে তাহলে সেইগুলো কি? বেশ, তো আমরা দেখব যখন একটা, জাস্ট এখানে লেখার কিছু নেই, একটা সুতোকে যখন সুতোতে একটা ঢিল বেঁধে, সেই ঢিলটাকে যদি আমি একটা বৃত্তাকার পথে ঘোরাই, হ্যাঁ, তাহলে তার উপরে একটা বল ক্রিয়া করতে হচ্ছে। এখানে বলটা কে ক্রিয়া করছে? এখানে সুতো আর ঢিলের মধ্যে যে টান বলটা ক্রিয়া করছে, বা সুতো ঢিলটাকে যে টান বলটা টানছে, সেই টান বলটাই এই বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে। আমার ক্লিয়ার? ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হবে। এই একটা
সুতো, মানে এই সুতোকে আমি এখানে এই ও বিন্দুতে তাকে ধরে আছি, হ্যাঁ, এবং এইখানে এই সুতোটার লেন্থ হচ্ছে এল, ঠিক আছে, দৈর্ঘ্য এল, এবং এইখানে কোনো একটা বস্তু আছে যার আমি মাস ধরলাম এম, ঠিক আছে। এবার এই বস্তুটাকে আমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, কেন বৃত্ত হয় না আমার, পথে ঘোরাচ্ছি। তাহলে এই বৃত্তপথে ঘোরার জন্য তাকে কে অভিকেন্দ্র বলের যোগান দেবে? অভিকেন্দ্র বলে তাকে যোগান দেবে যে এই দিকে অভিকেন্দ্র বল কাজ করবে, সেটা হচ্ছে টি, মানে এখানে যে সুতোর টান, যে টি, এই যে সুতোর টানটি, এইটাই কিন্তু বস্তুকে অভিকেন্দ্র বলে যোগান দেবে। এই জন্য কিন্তু সে বৃত্তাকার পথে ঘূর্ণন সম্পন্ন হবে বা বৃত্তপথে ঘূর্ণন সম্পন্ন করতে পারবে। কার জন্য? ডিউ টু টি বা টান, টেনশন, ঠিক আছে। আর কি, তারপরে আমরা দেখব একটা যখন পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে বা সূর্যের চারিদিকে ঘুরছে, তখন কী হচ্ছে, তখন সূর্য এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষীয় আকর্ষণ বল, সেটা অভিকেন্দ্র বলে যোগান দেবে। তারপরে একটা পরমাণুর ভিতরে যখন ধনাত্মক তড়িৎগ্রস্ত নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো ঘোরাফেরা করবে বা মানে বৃত্তাকার পথে কক্ষপথে ঘূর্ণায়মান সম্পূর্ণ করবে, তখন তাদের মধ্যে যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল, হ্যাঁ, বা তাদের প্রোটন এবং নিউটনের মধ্যে, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল যে বৈদ্যুতিক আকর্ষণ বল, সেটাই কিন্তু তাকে কি বলবো, অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। তো এইগুলো আমাদের একটু জানার প্রয়োজন ছিল, ডিসকাস করলাম আমরা এই নিয়ে। এবার আমাদের নেক্সট টপিক। তো আই হোপ এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। আজকের জন্য এতটুকুই, বেশি করে পড়ালে বদ্ধজম হয়ে যেতে পারে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম সমবৃত্তীয় গতি সম্বন্ধে, তারপর অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা এবং অভিকেন্দ্র বলের রাশিমালা এবং অভিকেন্দ্র বলের সরবরাহ কারা করে থাকে এই সম্বন্ধে। তো আশা করছি ডিসকাশনটা তোমাদের ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।